নমস্কার বন্ধুরা, সাকসেস বাজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ৮ই জানুয়ারি। এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব আজকের সেরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আপনারা যদি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের সেশন চলো শুরু করা যাক। প্রথম, ভারত সরকার চীনা ব্যবসায়ীদের জন্য অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট চীন থেকে যারা ব্যবসা করতে আসে তাদের জন্য নতুন প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা EB4 ভিসা নামে একটি নতুন ক্যাটাগরি চালু করেছেন। অর্থাৎ চীন থেকে যারা ব্যবসা করতে আসবে তাদের জন্য মূলত EB4 ভিসা নামে একটা নতুন ক্যাটাগরি চালু করেছে। এর মূল উদ্দেশ্য কি? যে যারা চীন থেকে এসে শিল্প খাতে বিনিয়োগ করবে তাদের জন্য ও বিশেষ সুবিধা প্রদান করা হবে এই ভিসার মাধ্যমে। তো 2020 সালের পর থেকে যে গালওয়ান সংঘর্ষ হয় তারপর থেকে জানোই যে চীনের সঙ্গে কোনো ভিসা বা চীনে যাওয়া আসা পুরোপুরি বন্ধ ছিল। তো এটাকে কাটিয়ে 2025 সালে পর্যটন ভিসা চালু করেছে এবং এখন চালু করলো EB4 ভিসা অর্থাৎ বিজনেস পার্সোনালদের জন্য চালু করলো। তো প্রশ্ন হচ্ছে, ভারত সরকার 2026 সালের 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি থেকে চীনা নাগরিকদের জন্য যে নতুন ভিসার সুবিধা চালু করেছেন তার নাম কি? তার নাম কি এক্ষুনি দেখলে, তার নাম হচ্ছে EB4 ভিসা। তো এখানে EB4 ভিসার আরেকটু জেনে নিই যে কিরকম কি ব্যাপার। ইন্ডিয়াস EB4 প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা মূলত এটা বিজনেস পার্সোনালদের জন্য। এতে কি হবে, চীন থেকে যারা বিজনেস আসবে তাদের জন্য কোনো এম্বাসি ভিজিট করতে হবে না এবং কোনো কাউকে এজেন্ট ধরতে হবে না এবং সরাসরি এই যে অনলাইনের মাধ্যমে ভিসা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কত আপ এখানে এসে তারা 6 মাস পর্যন্ত থাকতে পারবে এই EB4 ভিসার মাধ্যমে এবং কবে থেকে ইফেক্ট হচ্ছে 1 জানুয়ারি থেকে। এর হচ্ছে কি কোন বিষয়ে স্পেসিফিক কোন বিজনেস, যেমন ইনস্টলেশন ইকুইপমেন্ট মানে নতুন কোনো যন্ত্রপাতি আনার ক্ষেত্রে, তারপরে কম্প্রেসিং অর ইকুইপমেন্ট নতুন কোনো প্রতিষ্ঠান তৈরি করার জন্য এখানে আসলে তাদের EB4 ভিসা দেওয়া হবে খুব সহজেই। কোনো অ্যাম্বাসি ভিজিট করতে হবে না, কোনো কাউকে এজেন্টও ধরতে হবে না। একদম অনলাইনে পেয়ে যাবে E4 ভিসা এবং 6 মাস পর্যন্ত এই ভিসা মাধ্যমে থাকতে পারবে চায়নার বিজনেস পার্সোনাল এবং এটা শুরু হচ্ছে কত 1 জানুয়ারি থেকে। পরবর্তী, ভারত সরকারের জিডিপি এবং জাতীয় হিসাবরক্ষকের জন্য বর্তমান ভিত্তি বছর 2011-12 পরিবর্তন করে 2022-23 করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কি, যে ভারত সরকারের যে সমস্ত মেজার হয়, যেমন তোমরা জানো জিডিপি মেজার করে প্রতি বছর অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যাকে বলে, মানে কত বাড়ে ভারতের গ্রোথ কতটা হলো, এই সমস্ত মেজার করে কি ন্যাশনাল অ্যাকাউন্টস। এই অ্যাকাউন্টসের বেশ ইয়ার থাকে যে কোন বছরের নিরিখে আলোচনা করবে। তো আগে কোন বছরের নিরিখে এর মাপদণ্ড তৈরি করতো 2011 সেটাকে পরিবর্তন করবে 2022-23। অর্থাৎ এর মাধ্যমে কি হবে, ইন্ডিয়ার জিডিপি বেশ ইয়ার যে চেঞ্জ হবে এর মাধ্যমে ডেটার স্বচ্ছতা আসবে এবং আসলে আমরা যে অত বছর আগেকার ডেটা না নিয়ে নতুন ডেটা নেব, যাতে আমাদের কি হয় যে পরিমাপের একদম সঠিকত্ব থাকে, যে আমরা হ্যাঁ কতটা গ্রোথ করছি সেটা যেন সঠিকভাবে বুঝতে পারি। সেই জন্য আমাদের 2011-12 পরিবর্তন করে 22-23 করবে। এটা কবে থেকে কার্যকর হবে? 27 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রথম এর প্রকাশ করা হবে। তাহলে নতুন ভিত্তি বছর কি হলো এখানে হাইলাইট আমরা দেখে নিই। নতুন ভিত্তি বছর 22-23, যেটা আগে ছিল 11-12, কার্যকর হবে কত 27 ফেব্রুয়ারি 2026 থেকে এবং এর সঙ্গে সঙ্গে এই যে জিডিপি যে এ, কি বলে ন্যাশনাল অ্যাকাউন্টের যে ডেটা পরিবর্তন হলো, বেশিয়ার পরিবর্তন হলো, এর সঙ্গে সঙ্গে রিলেটেড যেগুলো সেগুলোও কিন্তু পরিবর্তন হবে। যেমন সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ মুদ্রাস্ফীতি যেটা বলে, দ্রব্যমূল্যের বৃদ্ধি কতটা হচ্ছে সেটা নতুন ভিত্তি বছর হচ্ছে 2024, যেটা 12 ফেব্রুয়ারি 2026 থেকে প্রকাশিত হবে। শিল্প উৎপাদন সূচক অর্থাৎ আমাদের দেশের শিল্প কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এরও বেশিয়ার
পরিবর্তন হচ্ছে। এর বেশি আর পরিবর্তন করে কত করা হচ্ছে? 2022-23 এটাও যে প্রকাশিত হবে কত? মে 2026 থেকে। তাহলে এটা দেখে নিলে যে জিডিপি প্রধান মনে রাখতে হবে জিডিপির বেশি আর চেঞ্জ হচ্ছে যেটা 11-12 ছিল সেটা 22-23 এ আসছে এবং এর সঙ্গে, সঙ্গে রিলেটেড যেগুলো সেগুলো পরিবর্তন হচ্ছে। যেমন মুদ্রাস্ফীতি যেটা দ্রব্যমূল্য বৃদ্ধির হার পরিমাপ করা হয় সেটা 2024 যেটা 26 সাল থেকে প্রকাশিত হবে 12ই ফেব্রুয়ারি 26 সাল থেকে এবং যেটা শিল্পে কতটা উৎপাদন হচ্ছে অর্থাৎ আইআইপি এই এটারও বেশি এর পরিবর্তন হলে 22-23 করা হবে যেটা মে 2026 থেকে করা হবে। তাহলে আমরা কোশ্চেনটি কি হলো 2026 সালে 27শে ফেব্রুয়ারি থেকে ভারতের জিডিপি গণনার জন্য কোন বছরটিকে নতুন ভিত্তি বছর হিসাবে গণনা করা হয়েছে? তাহলে 2026 সালে 27শে ফেব্রুয়ারি থেকে নতুন ভিত্তি বছর কত করা হয়েছে? 2022-23 সঠিক উত্তরটি কি? 2022-23 অর্থাৎ 11-12 থেকে পরিবর্তন করে 2022-23 করা হলো। অবশ্যই মনে রাখবে বারবার বলছি এটা কিন্তু অবশ্যই কোনো পরীক্ষায় একদম তুলে দেবে যে বেশি আর পরিবর্তন করে কত হয়েছে 2022-23। পরবর্তী ন্যাশনাল সুপার কম্পিউটার মিশন এই যে ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী ইনি চালু করেছিলেন ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন এর অধীনে প্রথম আইআইটি পাটনাতে বিহারে প্রথম সুপার কম্পিউটার অর্থাৎ বিহারে প্রথম সুপার কম্পিউটার আনা হয়েছে যার নাম দেওয়া হয়েছে পরম রুদ্র। এটি 27শে ডিসেম্বর 2025-এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এটি হচ্ছে 27শে ডিসেম্বরকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিরিজের 3টে আগেই চালু করেছেন দিল্লি, কলকাতা এবং পুনে। তবে আইআইটি পাটনার নতুন সংযোজনটি বিহারের জন্য ঐতিহাসিক মুহূর্ত অর্থাৎ এটা বিহারে প্রথম বলে এটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। এই এর ক্ষমতা কত? 838 টেরা ফ্লপস এবং এটি আইআইটি পাটনার আর্যভট্ট সুপার কম্পিউটিং সেন্টারে স্থাপন করা হবে অর্থাৎ কোথায় স্থাপন করা হবে? আইআইটি পাটনার আর্যভট্ট সুপার কম্পিউটিং সেন্টার মনে রাখবে আইআইটি পাটনার আর্যভট্ট সুপার কম্পিউটিং সেন্টার এর স্থাপন করা হবে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা কে তৈরি করেছে এই সুপার কম্পিউটারটা? এটা সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে সেই জন্য আরো গুরুত্বপূর্ণ সিড্যাক বলে যার ফুল ফর্ম হচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং দ্বারা তৈরি হয়েছে। সিড্যাক সংক্ষেপেও মনে রাখতে পারো সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং দ্বারা তৈরি করা হয়েছে এই যে সুপার কম্পিউটিং যার নাম হচ্ছে পরম রুদ্র। তাহলে বিহারের প্রথম সুপার কম্পিউটার পরম রুদ্র কোন শিক্ষা প্রতিষ্ঠানে উদ্ভাবন করা হয়েছে? এটি করা হয়েছে আইআইটি পাটনা। উত্তরটি অবশ্যই দেখে নাও উত্তরটি হচ্ছে খ আইআইটি পাটনা। পরবর্তী হচ্ছে ছত্তিশগড়ের ঐতিহাসিক ধর্মীয় পর্যটন বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে অর্থাৎ ছত্তিশগড়ের যে ধর্মীয় পর্যটনগুলোকে সেগুলো বিশ্বমানের নিয়ে যেতে ছত্তিশগড়ে কি একটি বড় প্রকল্প হয়েছে বড় প্রকল্পের নাম হচ্ছে ভরমদেব করিডর ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই ভরমদেব করিডর ডেভেলপমেন্ট প্রজেক্টের ভিত্তি স্থাপন হয়েছে। কে কে করেছে? কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সায় যৌথভাবে এটা কি কোন প্রকল্পে কাশী বিশ্বনাথ করিডোরের আদলে তৈরি করা হয়েছে? এটা অবশ্যই মনে রাখবে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এখানে যে কেন্দ্রীয় সরকারের স্বদেশ দর্শন 2.0 প্রকল্পের অধীনে বাস্তবায়িত হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে স্বদেশ দর্শন 2.0 প্রকল্প চালু করেছিল তার অধীনে এটি আহ, আনা হয়েছে। এখানে আমরা আরো কিছু হাইলাইট করে নেব কিছু টপিক যেগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। যে প্রজেক্ট কস্ট কত 146 কোটি টাকা। লোকেশন হচ্ছে ভরমদেব টেম্পল কবিরধাম ডিস্ট্রিক্ট ছত্তিশগড়। ওকে আর ভরমদেব টেম্পল স্বদেশ দর্শন 2.0 এই স্কিমের মাধ্যমে স্কিমটার নাম স্বদেশ দর্শন 2.0। পরবর্তী ছত্তিশগড় ভরমদেব মন্দির করিডোর প্রকল্পটি কোন কেন্দ্রীয় সরকারি প্রকল্পের অধীনে অনুমোদিত হয়েছে? কোন সরকারি প্রকল্পের মাধ্যমে অনুমোদন হয়েছে? অর্থাৎ স্বদেশ দর্শন যোজনা 2.0 অর্থাৎ স্বদেশ দর্শন 2.0 এই প্রকল্পের মাধ্যমে ছত্তিশগড়ের ভরমদেব মন্দির করিডোর প্রকল্পটি আনা হয়েছে। এরপর প্রধানমন্ত্রী সবচাইতে একটা ইম্পর্টেন্ট প্রধানমন্ত্রীর যে
স্কিম হয় সেখানে সবচাইতে মানে খুবই গুরুত্বপূর্ণ স্কিম ছিল পিএম সূর্য ঘর মুফত বিল যোজনা। এই যোজনা অনেকদিন আগেই প্রধানমন্ত্রী এনেছেন। এর মাধ্যমে কি হয়েছে রিসেন্ট ডেটায় দেখা গেছে যে গুজরাট ভারতের ১ নম্বরে আছে। অর্থাৎ এই যে পিএম সূর্য ঘর মুফত বিল যোজনা এর মাধ্যমে কি হয় যে তোমাদের বাড়ির ছাদে আরকি যদি তোমরা সোলার লাগাও সেখানে সরকার সাবসিডি প্রদান করবে। আর এই প্রকল্পের অধীনে সবচাইতে বেশি এর মানে সোলার লাগিয়েছে কারা? গুজরাট ১ নম্বর অবস্থান করেছে ভারতের মধ্যে। এর লক্ষ্য কি ২০২৭ সালে ১০ লক্ষ বাড়িতে সোলার লাগানো এবং তার মধ্যে ৫০% লক্ষ্য ইতিমধ্যেই শেষ হয়েছে। অর্থাৎ পিএম সূর্যঘর যোজনার অধীনে ভারতের কোন রাজ্য ৫ লক্ষেরও বেশি আবাসিক সোলার রুফটপ স্থাপন করে দেশের মধ্যে ১ম স্থান দখল করেছে? তাহলে এটা হবে গুজরাট। উত্তর কি? গুজরাট। গোয়া। 1 জানুয়ারি ২০২৬ তারিখে নতুন দিল্লি থেকে ভারতের পরিসংখ্যান কর্মসূচি বাস্তবায়ক মন্ত্রক অর্থাৎ মসপি মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন তাদের নতুন ব্র্যান্ডিং উন্মোচন করেছে। অর্থাৎ যাকে বলে ম্যাসকট এনেছে নতুন এবং নতুন একটা লোগোও এনেছে যার নাম দিয়েছে ডেটা ড্রাইভেন গভর্নেন্স। এর স্বচ্ছতাকে তুলে ধরার জন্য এই ধরনের নতুন একটা থিম এনেছে কি ডেটা ফর ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য তথ্য এবং নতুন লোগো এনেছে। লোগোটিতে ভারতের ঐতিহ্য এবং আধুনিক পরিসংখ্যান বিজ্ঞানের সংমিশ্রণ ঘটানো হয়েছে। অর্থাৎ এটা কি হলো ২০২৬ সালে জানুয়ারিতে ভারতের পরিসংখ্যান ও কর্মসূচিতে বাস্তবায়ক মন্ত্রক দ্বারা উন্মোচিত নতুন ম্যাসকটটির নাম কি? নতুন ম্যাসকটটির নাম হচ্ছে সাংখ্যিকী। অবশ্যই তোমরা মনে রাখবে নতুন ম্যাসকট যেটা ভারতের মসমি মিনিস্টার এনেছে তার নাম কি? সাংখ্যিকী। সাংখ্যিকী বলে ম্যাসকট লঞ্চ করেছে কে? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। পরবর্তী ভারত সরকার আর ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ওমান এবং নিউজিল্যান্ডের সাথে ২টি গুরুত্বপূর্ণ এমওইউ স্বাক্ষর করেছে। অর্থাৎ ভারত সরকার যে আমাদের দেশে আয়ুর্বেদে খুবই প্রাচীন একটা চিকিৎসা যেটা অনেকেই হয়তো অনেক দেশ এর পুরোপুরি ব্যবহার জানে না। সেইজন্য একে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য ভারত সরকার ওমান এবং নিউজিল্যান্ডের সঙ্গে একটা সমঝোতা স্বাক্ষর করেছে। ওমানের সঙ্গে কি? ভারত আর ওমান চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার জন্য চুক্তি করেছে। চিকিৎসা ক্ষেত্রে এই যে আয়ুর্বেদের ব্যবহার বাড়ানোর জন্য মূলত এই করেছে। এর ফলে ওমানের আয়ুর্বেদ এবং অন্যান্য আয়ুষ পদ্ধতি ব্যবহারের আইনি স্বীকৃতি সহজ হবে। অর্থাৎ ওমানে যে আয়ুর্বেদ চিকিৎসা আগে আইনি হয়তো পারমিশন ছিল না কিন্তু এখন সেগুলো পেয়ে যাবে। আর হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে চুক্তি হয়েছে। নিউজিল্যান্ডের সঙ্গে সাধারণত কিসের জন্য চুক্তি হয়েছে? নিউজিল্যান্ডের সঙ্গে রিসার্চ করার জন্য চুক্তি হয়েছে। অর্থাৎ আয়ুর্বেদিক পণ্যকে গুণমান নিয়ন্ত্রণ এবং গবেষণার জন্য এই গবেষণার গুণমান ও গবেষণার জন্য এই চুক্তি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ তোমরা সবাই জানো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুযায়ী ঐতিহ্যবাহী ওষুধ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের ঐতিহ্যবাহী মেড ইন ইন্ডিয়া আয়ুষ পণ্যকে আরো গুরুত্বপূর্ণ দেওয়া হবে এবং এর ফলে ভারতের আয়ুষ সেক্টর একটা বড় বুস্ট আসবে অর্থাৎ আয়ুষ সেক্টরের গ্রোথ খুব ভালো হবে সামনে। এইজন্য এই যে এমওইউ স্বাক্ষর করেছে। সম্প্রতি ভারত সরকারের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি আয়ুষ এর প্রসারের জন্য কোন ২ টি দেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? এটি মনে রাখবে অবশ্যই। কার সঙ্গে? ওমান এবং নিউজিল্যান্ড। অর্থাৎ সঠিক উত্তর কি হলো? খ. ওমান এবং নিউজিল্যান্ড। পরবর্তী চেন্নাই ভিত্তিক পেমেন্ট টেকনোলজি কোম্পানি এফএসএস অর্থাৎ ফিন্যান্সিয়াল সফটওয়্যার অ্যান্ড সিস্টেম অর্থাৎ এটি আমি এটা নিউজ সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই। চেন্নাইয়ের যে টেকনোলজি কোম্পানি এটি এফএসএস এটি বিশ্বের ১ম কোম্পানি যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ম্যানেজমেন্ট সিস্টেমের আন্তর্জাতিক স্বীকৃতি আইএসও আইএসি শংসাপত্র লাভ করেছে। এই সার্টিফিকেট কি হলো বিশ্ব মানের একটি সার্টিফিকেট এবং এর মাধ্যমে এই সার্টিফিকেটটা দিলে এ তোমাকে যেরকম কেউ ধরো একটা সার্টিফিকেট দিল তোমার রেজাল্টের যে তুমি পেয়েছো মানে কি ভালো সেইরকমই এই একটা সার্টিফিকেট যার মানে তোমার
তোমাকে সবাই বিশ্বাস করতে পারে, তুমি সবাইকে নিরাপত্তা দাও। সেই জন্য আইএসও, আইইসি যে এআই ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা, নিরাপত্তা এবং সঠিকভাবে ব্যবস্থাপনার নিশ্চয়তা দেয়। অর্থাৎ এই কোম্পানি সঠিকভাবে কাজ করেছে, মানুষের ডেটা নিয়ে কোনো করবে না। অর্থাৎ তোমার নিরাপত্তা থাকবে ডেটার। সেই জন্য এই সংস্থাকে আইএসও, আইইসি দিয়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কেন হচ্ছে? এটা একদম বিশ্বের ১ম কোম্পানি যেটা এই আইএসও, আইএসসি সার্টিফিকেশন পেয়েছে। প্রতিষ্ঠানের নাম অবশ্যই মনে রাখবে, ফিনান্সিয়াল সফটওয়্যার অ্যান্ড সিস্টেম, এফএসএস। বিশ্বের ১ম পেমেন্ট কোম্পানি হিসাবে কোন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবস্থাপনার জন্য আইএসও, আইইসি সার্টিফিকেশন লাভ করেছে? কোন সংস্থা? তাহলে অবশ্যই মনে রাখলে এফএসএস, অর্থাৎ ফিনান্সিয়াল সফটওয়্যার অ্যান্ড সিস্টেম। এরপরে কিছু স্ট্যাটিক ফ্যাক্ট নিয়ে এসেছি তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য স্ট্যাটিক। তোমরা ডেইলি যদি একটু একটু করে স্ট্যাটিক করো, তোমাদের উপর কোনো বার্ডেন হবে না। আমার সঙ্গে সঙ্গে হয়তো তোমরা যেখানে আছো ক্লাস দেখছো, যদি বলার মতো হয় একবার মুখে বলবে, অবশ্যই বলবে। চিফ ইলেকশন কমিশনার কে আছেন? ভারতের চিফ ইলেকশন কমিশনার আছে জ্ঞানেশ কুমার। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে দ্রৌপদী মুর্মু। এটা অবশ্যই তোমরা সবাই জানো, সবাই পরিচিত, নতুন করে মনে রাখার নেই। ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন এবং রিসেন্টলি নিয়োগ হয়েছেন, সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাইস প্রেসিডেন্ট কে আছেন? সিপি রাধাকৃষ্ণন। গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল সবাই জানো, সিবি আনন্দ বোস। চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট সুজয় পল ভারপ্রাপ্ত, অর্থাৎ ইনি কিন্তু একদম যে চিফ জাস্টিস হিসাবে যে নিয়োগ হয় তিনি নয়, ইনি ভারপ্রাপ্ত, অর্থাৎ যিনি উম ছিলেন তিনি রিটায়ার্ড করেছেন। নতুন চিফ জাস্টিস নিয়োগ না হওয়া পর্যন্ত ইনি থাকবেন ভারপ্রাপ্ত হিসাবে। অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি হচ্ছেন আমাদের দেশের অ্যাটর্নি জেনারেল। চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট সূর্যকান্ত। চেয়ারম্যান অফ নীতি আয়োগ দেশের প্রধানমন্ত্রী হন। ইনি আমাদের এখন কে আছেন? নরেন্দ্র মোদী। চেয়ারম্যান অফ এসবিআই চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। গভর্নর অফ আরবিআই রিসেন্টলি নিয়োগ হয়েছেন সঞ্জয় মালহোত্রা। এটা অবশ্যই মনে রাখবে, গভর্নর অফ আরবিআই সঞ্জয় মালহোত্রা। চেয়ারম্যান অফ ইসরো ডিভি নারায়ণ। তাহলে চেয়ারম্যান অফ ইসরো বলো একবার, চেয়ারম্যান অফ ইসরো ডিভি নারায়ণ। চেয়ারম্যান অফ বিসিসিআই মিঠুন মানস। চেয়ারম্যান অফ বিসিসিআই মিঠুন মানস। চেয়ারম্যান অফ আইসিসি জয় শাহ, সবার কাছেই পরিচিত। চেয়ারম্যান অফ ফিফা জিয়ান্নি ইনফান্তিনো। অবশ্যই আরেকবার বলো, জিয়ান্নি ইনফান্তিনো। চেয়ারম্যান অফ ফিফা জিয়ান্নি ইনফান্তিনো। চেয়ারম্যান অফ এসএসসি গোপাল কৃষ্ণ। চেয়ারম্যান অফ ইউপিএসসি, অনেক পরীক্ষায় দিয়ে দেয়, চেয়ারম্যান অফ ইউপিএসসি ডক্টর অজয় কুমার। এবং কালকের মতো একটা আজকেও রাজ্য নিয়ে এসেছি, যে রাজ্য সম্পর্কে তোমরা স্ট্যাটিক ফ্যাক্ট গুলো অবশ্যই মনে রাখলে তোমাদের ডেলি একটা একটা করে রাজ্য করলে আবার রিভিশন দেবো আমরা, যাতে তোমাদের খুবই সোজা হয়ে যায়, তোমাদের নতুন করে আলাদা করে পড়তে না হয়। ক্যাপিটাল, কর্ণাটকের ক্যাপিটাল ব্যাঙ্গালোর। চিফ মিনিস্টার সিদ্ধারামাইয়া। গভর্নর কে আছেন? থায়ার চাঁদ গেহলট। ন্যাশনাল পার্কটি পরীক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ? বান্দিপুর, বানারঘাটটা, কুদের মুখ। তাহলে আরেকবার বলো, বান্দিপুর, বানারঘাটটা, আমার সঙ্গে বলো, বান্দিপুর, বানারঘাটটা, কুদের মুখ, নাগারহল। অর্থাৎ এর আগে নাম ছিল কি? রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। তাহলে ন্যাশনাল পার্ক গুলো কি কি হলো? বান্দিপুর, বানারঘাটটা, কুদের মুখ, নাগারহল। অবশ্যই একবার বলবে, বান্দিপুর, বানারঘাটটা, কুদের মুখ, নাগারহল। আর টাইগার রিজার্ভ কি আছে? টাইগার রিজার্ভও আছে বান্দিপুর, ভাদ্রা, নাগারহোল, কালি, যাকে আগে বলা হতো দেনদেলি, আনসি টাইগার রিজার্ভ, এবং ভাদ্রা, বিলিগিরি, রাঙ্গাস্বামী টেম্পল, যেগুলো হচ্ছে টাইগার রিজার্ভ হচ্ছে। তোমরা অবশ্যই পড়বে এবং বারবার পড়বে, যাতে তোমাদের এখনই পড়ে নেবে, যাতে তোমাদের পরবর্তীতে আর তোমাদের বোঝা হয়ে না দাঁড়ায়। তাহলে আজকের সেশন এই পর্যন্তই। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। এবং আমরা ইউটিউবে নতুন এসেছি, অতএব আমাদেরকে অবশ্যই চাইবো তোমাদের একটু সাপোর্ট। আমাদের সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করে দেবে, এবং কিভাবে উন্নত হয় ভিডিও বা কি তোমাদের দিলে আরো ভালো হয় সেই বিষয়ে কমেন্টে অবশ্যই জানাবে।
যে কি করলে আরো তোমাদের সুবিধা হবে। আমরা অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব এবং যারা আম নতুন জানো না যে WBP কনস্টেবলের যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য গাইডেড সেশন অবশ্যই নিয়ে আসবো আমরা। ধন্যবাদ।